কিছু কথা কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো, স্মাইল শো, স্মাইল শো, লেটস গো স্মাইল শো। দর্শক, দেশে কিংবা দেশের বাইরে সকল ভাই বোন বন্ধুদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্মাইল শো। দর্শক বন্ধুরা, গত অক্টোবর মাসে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে আনন্দের বিষয় ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শক্তিশালী নিউজিল্যান্ড দলকে ধবল ধোলাই করেছে। দর্শক বন্ধুরা, সেই আনন্দে আমরা আনন্দিত, আপনারাও আনন্দিত, আর সেই জন্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের এই অসামান্য কৃতিত্বের সাথে সাথে গত মাসে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল চিলিতে খনি দুর্ঘটনায় আহত বা ৬৯ দিন মাটির নিচে থাকার পর সেই শ্রমজীবী খনি শ্রমিকদেরকে চিলি সরকার যেভাবে উদ্ধার করেছে এবং প্রাণের এবং মানুষের জীবনের যে গুরুত্ব চিলি সরকার দিয়েছে, সেটি পৃথিবীতে একটি অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আর বিশ্ববাসী, বিশ্ব নেতৃবৃন্দ এই অসাধারণ সাফল্যের জন্য, অসাধারণ কৃতিত্বের জন্য, মানুষের প্রতি মানুষের এই ভালোবাসার জন্য চিলিবাসীকে, চিলি সরকারকে অভিনন্দন জানিয়েছে। দর্শক বন্ধুরা, এ থেকে এটিও প্রমাণিত হয় শ্রমজীবী মানুষের প্রতি একটি দেশের সরকারের যে ভালোবাসা, এটিও একটি দৃষ্টান্ত। দর্শক বন্ধুরা, এ থেকেই বোঝা যায় সত্যিই মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? মানুষ মানুষের জন্যে। কিন্তু ভাই, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর গান গেয়েছেন। আসলে মানবতার জন্য, মানুষের জন্য যে গান, বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার এই গানটি চমৎকার, সত্যি অসাধারণ, এবং তার সাথে সাথে আপনিও গেয়েছেন, খুবই ভালো লেগেছে। আসলে একটা কথা আমি বিশ্বাস করি যে আমি আসলে গায়ক না, শিল্পী না, আমি অভিনয় করি, নাট্যকর্মী। তা আমার একটা দর্শন আছে, সেই দর্শনটা হচ্ছে যে মানুষ মানুষের জন্যে, এবং আমি মনে করি যে এই দর্শনটা যদি প্রত্যেকটা মানুষের হয়, তাহলে আমাদের আজকের পৃথিবীতে যে হানাহানি, যে রেষারেষি, এগুলো আসলে সমাধান হয়ে যেত, সমাধান হয়ে যায়। তা আমরা সেই মানুষের জন্য মানুষ, এই যে দর্শন, এই দর্শন থেকে কেউ কেউ আমরা ধারণ করি, কেউ যে করি না তা না, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই এই দর্শনই হওয়া উচিত। চিলিতে যে অসাধারণ উদ্ধার ঘটনা ঘটেছে, উদ্ধার করেছে, এবং ৬৯ দিন পর খনিতে মাটির নিচে যারা চাপা পড়েছেন তাদেরকে সেই দেশের সরকার উদ্ধার করেছে, এবং সেই উদ্ধার অভিযানের সাথে মানুষের জন্য, মানুষের জীবনের যে গুরুত্ব, মানুষের জীবনের জন্য, মানুষের জন্য একজন মানুষের, এটাই সবচাইতে বড় উপলব্ধি হওয়া উচিত। আমি যে দর্শনটা আমি নিজে ধারণ করি, সেই গানগুলো গাওয়ার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমি মনে করি যে ভূপেন হাজারিকা আমার কাছে একজন বড় দার্শনিক, কারণ ওনার এই যে মানুষ মানুষের জন্য এই গানটা, এটা সারা পৃথিবীর মানুষের গান। বাহ, তা সেই ভালোবাসা থেকে আমি আসলে গান গাই। প্রিয় দর্শক, মনুষ্যত্বের বিজয় হোক, এই আহ্বান সবার কাছে আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, কর্মজীবী মানুষ ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যস্ততা দেখানোর প্রবণতা চোখে পড়ে অস্বাভাবিকভাবে। হ্যালো ডিসি সাহেব, হ্যাঁ আমি কদম আলী বলছি। আমার ভাগ্নের পোস্টিংটা এই সপ্তাহের মধ্যে হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, একটু দেখবেন, এমার্জেন্সি। ওকে 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 ওকে।
আপনার কি ব্যাপার? স্যার বলো বলো, তুমি বলো। স্যার আমার ভর্তির ব্যাপারটা যদি কিনছিল স্যার একটু বলে দিতেন অনেক উপকার হতো। ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। হ্যালো, জি প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আমার এলাকার এক ছেলে আপনার কলেজে ভর্তি হবে। হ্যাঁ, ওকে ভর্তি নেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? ওকে ওকে, জি জি, পরে কথা বলবো, আপনার কলেজের ব্যাপারে পরে কথা বলবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাবা, আপনি আসছেন, আপনার কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি বরিশাল থেকে স্যার। ওর মায়ের ডারে স্যার মহিলা পুলিশে দিতে চাই স্যার। কাউরে বলাইয়া ব্যবস্থা করে দিতেন স্যার। আচ্ছা 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 আচ্ছা। হ্যালো ডিএজি সাহেব। হ্যাঁ, আমি কথা বলি বলছি। জি জি। আরে আমার এলাকার এক মেয়ে পুলিশ প্রশাসনে যোগ দিতে চায়, দিয়ে দেশের সেবা করতে চায়। জি জি। আচ্ছা আচ্ছা, না না, আপনাদের সাথে আমি বসবো, পরে বলবো। হ্যাঁ, ওকে ওকে, এখন আমি ব্যস্ত। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি আপনার কি সমস্যা? এদিকে আসেন, এদিকে আসেন। স্যার সমস্যা তো আমার কিছু নাই স্যার, তো এই আপনার ব্যস্ততা দিয়ে আমি ভয় পাচ্ছিলাম কথা বলতে। না 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 না, আমি সবসময় ব্যস্ত। আপনি বলেন 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 বলেন। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না। হ্যাঁ বলেন, আমি বুঝিয়ে দেবো, বলেন। সেটা হলো যে টেলিফোনে কানেকশন ছাড়া আপনি এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলেন? এই আগে বলেন, আপনি কে? আমি এই এলাকার টেলিফোনের লাইনম্যান, আপনার টেলিফোনে কানেকশন দিতে আইছিলাম। এই এই সবাই বেরো বেরো। এই আব্দুল, সবাই বের কর, বের কর। ধর খায় গেল। প্রিয় দর্শক, এই তো দেখলেন একজন ব্যস্ত নেতার কাণ্ড। আবার অতি ব্যস্ততার কারণে কখনো কখনো এইসব নেতারাই নিজেরাই হন বিভ্রান্ত। প্রিয় এলাকাবাসী, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অত্র এলাকার জনদরদী নেতা, এলাকার উন্নয়নের একান্ত অকনিষ্ঠ কর্মী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব চৌধুরানী সুবিধাবাদী। স্যার, আরো বক্তা আছে তো, আপনি আপনার বক্তব্যটা 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। সেক্রেটারি, জি স্যার। তুমি যে আমার জন্য বক্তব্যটা লিখে নিয়ে এসেছো তা কয় মিনিট হতে পারে? স্যার যেভাবে লিখেছি তাতে 15 মিনিটের বেশি কিছুতেই লাগবে না স্যার। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনারা গভীর ধৈর্য সহকারে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাতে আমি খুবই খুশি হয়েছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি সমাজ বিনির্মাণের জন্য এই এলাকার উন্নয়নের জন্য কি না করেছি। রাত দিন আমি পরিশ্রম করে যাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনারা জানেন এই এলাকার জন্য আমার নিজের জন্য কিছুই করিনি, সকল কিছু আপনাদের জন্য দিয়ে দিয়েছি। এলাকার উন্নয়ন আমার নিজের উন্নয়ন নয়, আপনাদের উন্নয়ন। আপনারা জানেন আমার জন্য আপনারা কত পরিশ্রম করছেন এবং আমি আপনাদের জন্য কত পরিশ্রম করছি। প্রিয় এলাকাবাসী, এলাকার উন্নয়নের জন্য অনেক বড় তহবিল দরকার, আমি তহবিল সংগ্রহ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, এটা আপনি কি করলেন? আপনি 15 মিনিটের থেকে আধা ঘন্টা লাগিয়ে দিলেন। দেখেন, একজন নেই। সেক্রেটারি, জি স্যার। তুমি আমার জন্য যে বক্তব্যটা লিখে নিয়ে এসেছো 15 মিনিটের জায়গায় 30 মিনিট লাগলো কেন? স্যার 15 মিনিটের বক্তব্যই ছিল স্যার, কিন্তু আপনি তাড়াহুড়া করে এই মেইন কমিটির সাথে স্যার কার্বন কমিটি যা লেখা ছিল তাও বক্তৃতা দিয়ে ফেলাইছেন। আর দুইবার বক্তব্য শুনে স্যার ওই দর্শক বিরক্ত হয়ে একে একে স্যার আস্তে আস্তে সব কিছু চলে গেছে। আহারে আহারে, তারপরে তো একজন দর্শক ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন। এখানে দর্জির কি দেখলেন? আমি ছিলাম আপনার পরের বক্তা। এখন আর বক্তৃতা দিয়ে ব্যক্ত গেছে, দেখছেন আপনার সব। সুতরাং কোনো কিছু বলার আগে দেখে শুনে বুঝে বলুন। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে চাইলে আমাদের কাছে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে smileshow07@yahoo.com। দর্শক বন্ধুরা, আমাদের বিভিন্ন সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সামাজিক সমস্যা হচ্ছে ইপটিজিং। আর এই ইপটিজিং রোধে সরকারের উচ্চ মহলের পাশাপাশি সামাজিকভাবেও আমাদের এগিয়ে আসতে হবে। সন্তান বেড়ে ওঠার সাথে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিকভাবে কিছু বিষয় যেমন ভদ্রতা, শিষ্টাচার, সম্মানবোধ, চারিত্রিক গুণাবলী, সামাজিকতা, আত্মোপলব্ধি সম্পর্কে সকলকে অবগত করতে হবে। জানাতে হবে নিজেকে বিকৃত রুচির মনোভাব ও মানসিকতা থেকে কিভাবে বিরত রাখা সম্ভব।
আমরা আশা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে অফিস আদালত এমনকি ছোট বড় এলাকা পাড়া মহল্লা সহ সমাজের সর্বস্তরের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দূর হবে এই সামাজিক ব্যাধি ইভটিজিং। তবে আশার কথা, ইভটিজিং এর মতো এই সামাজিক সমস্যা প্রতিরোধে সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ এখন ঐক্যবদ্ধ। অপায় দেই পুলিশ। আপা এইটা কি হইলো? ভাবলাম কি আর হইলো কি, এইভাবে আসবে না তো। একদম চুপ, আপা আমি খুবই উচ্চ বংশের মানুষ, আমার বাবা আমার একদম তেজপুত্র চুপ, করে। একদম চুপ। তোদের মতো বাখাটেদের শায়েস্তা করার জন্য এই ব্যবস্থা নিতে হয়েছে। মেয়েদের স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে চিঠি লিখে গান গিয়ে শীষবাজি উত্তপ্ত করা। সাবধান দর্শক বন্ধুরা, আজকে স্মাইল শোতে আমরা ইভটিজিং নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের টেলিভিশন এবং ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব এবং ইভটিজিং নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করব। আমার ডান পাশে আছে মডেল অভিনেত্রী আলিশা প্রধান এবং তারপরেই আছে পরিচালক অভিনেতা ডিএ তায়েব এবং তারপরেই আছে জনপ্রিয় অভিনেত্রী এবং ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেন যিনি সবসময় আমাদের শাহনাজ খুশি। কিছুক্ষণ আগে আমরা আমাদের স্মাইল শোতে ইভটিজিং সম্পর্কে কিছু কথা বলেছি এবং একটি নাটিকা আমরা দেখেছি। আপনারা বলুন যে ইভটিজিং রোধে আমরা কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারি, কি কি উদ্যোগ নিতে পারি? যারা ইভটিজিংয়ের সাথে জড়িত তারা নিঃসন্দেহে একজন অপরাধী, এবং যারা তাদের প্রশ্রয় দেয় আশ্রয় দেয় তারাও অপরাধী। যে পরিবার থেকে বেরিয়ে আসে আমি মনে করব তারাও অপরাধী। ইভটিজাররা ইদানিং খুব বেশি যন্ত্রণা দিচ্ছে সমাজকে, দেশকে। আমরা খুবই এমব্রাস ফিল করছি। আমাকে অনেক সময় এমব্রাস হতে হয় এই বিষয়টা নিয়ে, যে আসলে আইনের শাস্তিটা কম থাকার কারণে আমরা ওদের ধরে বেশি করে শাস্তি দিতে পারছি না। তবে শুধু পুলিশ নয়, শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, আদালত নয়, জনমানুষকে সচেতন হতে হবে, প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে। পরিবারের কথা যে বলেন, পরিবারকে উনি দায় দায়িত্ব নিতে হবে সেটি বলেছেন। লতেও রিফরমেশন আসাটা অনেক দরকার, জনগণ প্রত্যেকটা মানুষেরও তো দরকার সচেতন হওয়া। আপনি বলুন যে কি করা উচিত, কি করণীয় উচিত? তায়েব ভাইয়ের সাথে একমত। আমার মনে হয় যে পরিবার হচ্ছে মানুষের সবচাইতে বড় শিক্ষাক্ষেত্র। এখন আপনি আমাকে নাটকের অভিনেত্রী অথবা সমাজের যে সমস্ত আলোকিত মানুষদের দিয়ে বিভিন্ন কার্যক্রম করার কথা বলছেন কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, এগুলো আসলে আমরা করতে পারি। কিন্তু এই ব্যাপারগুলো যখন টেলিভিশন, সিনেমার পর্দা অথবা অন্য জায়গায় আপনি প্রচার করবেন তাদের সচেতন করার জন্য, যেই গ্রুপটি, যেই বয়সের এবং সমাজের যেই স্তরের গ্রুপটি এই কাজটি করছে, তারা কিন্তু আসলে এগুলো দেখে না। সাইকেল আর রিসাইক্লিং কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। তো নানা দাদারা যে ডিস্টেন্সটা মেনটেন করেছে, এখন আমাদের মা বাবারা আমাদের সাথে সেই ডিস্টেন্স মেনটেন করবে। যার কারণে আজকে যদি আমি ইভটিজিং এর ভিকটিম হই, দেন আই উডন্ট বি এবল টু সে দিস টু মাই মম। স্কুলের যেমন দায়িত্ব আছে, পরিবারের বাবা মারও তেমনি বড়দের তেমনি দায়িত্ব আছে। আমার এটা মনে হয় বেসিকটা হচ্ছে পরিবার থেকেই। আমরা শুনেছি একটা বাচ্চার 5 বছর থেকে 13 পর্যন্ত ওকে যে টিচিং লেসন গুলো দেওয়া হয়, ওটাই সে তার ফিউচারে ক্যারি ফরওয়ার্ড করে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কিছু নাই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই কথা চলে আসছে যে পরিবারটাকে আসলে এখানে পরিবারই আসলে সচেতন করতে পারে বেশি, পরিবারের ভূমিকাই বেশি। আর তায়েব ভাই যেটা বললো, আমাদের আইনের প্রয়োগটা মনে হয় খুবই কম, শাস্তির বিধানটা কম। রাইট। যখন আইনটা তৈরি হয়েছে তখন হয়তো গার্লস স্কুলের সামনে বা কলেজের সামনে একটু দাঁড়িয়ে থাকতো, দেখাশোনা হইতো এই আইন। আর এখন তো তুলে নিয়ে যাচ্ছে, অ্যাসিড মারছে, তারপরে ভয় দেখাচ্ছে, আর্মস দেখাচ্ছে, কিন্তু আইন কিন্তু ওইটাই আছে। যখন ছোট্ট অপরাধ ছিল তখন যে আইন হয়েছে সেই আইন এখন বৃহৎ অপরাধের জন্য সেই আইন। এটা মতো গভর্নমেন্টের লেভেলে ভাবা দরকার। আমাদের যে লগুলো আছে, স্টিল আমরা ব্রিটিশ লর আন্ডারে কাজ করি। এগুলো চেঞ্জ করতে হবে। জেনারেশন চেঞ্জ হচ্ছে, সোসাইটি চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জগুলো অন্যান্য দেশে চলে এসেছে, আমাদের প্রতিবেশী দেশগুলোতে চলে এসেছে। আমরা কেন স্টিল ফার বিহাইন্ড? তো এটা আপনারা হয়তো ইনিশিয়েটিভ নিতে পারবেন। সকল ডকুমেন্ট, সকল যা কিছুই বলেন, আইন সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রত্যেকটা মানুষকে আসলে নিজের বিবেককে যদি জাগ্রত করে, নিজে যদি নিজেকে সংশোধন না করে, এটা আসলে কোনোভাবেই সার্বিকভাবে প্রতিরোধ করা সম্ভব না। দর্শক বন্ধুরা, এই তিনজনের কথা এবং আমাদের সাধারণ যেটি ধারণা এবং আমাদের প্রত্যেকেরই মনের ভিতরে যে কথাটি আছে, যারা ইভটিজিং এর সাথে জড়িত যে ছেলেরা বা যারা সমাজের বিভিন্ন অংশ থেকে সমাজকে কলুষিত করছেন, তাদেরকেই আমরা অনুরোধ জানাবো, বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা কারো ভাই, কারো সন্তান, কারো বোন আছে আপনার পাশে,
তাদের প্রতি প্রত্যেকের প্রতি সদয় দৃষ্টি দেব। আপনাদেরকে ধন্যবাদ। অনেক থ্যাংক ইউ ইসমাইল শোতে আমাদেরকে দর্শক বন্ধুরা, রেলগাড়িতে একজন বাঙালি এবং একজন পাকিস্তানি আছে, অবস্থান করছে যাত্রী হিসেবে। তো বাঙালি প্যাসেঞ্জার একটা বোঝা রেলের উপরে তাকে উঠাতে পারছিল না। তখন ওই পাকিস্তানি ভদ্রলোক ওই বস্তাটা এক টানে উপরে তুলে দিয়ে বাঙালিকে বলল, বেশি করে রুটি খাও, গায়ে শক্তি হবে। বাঙালি ভাবলো কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। তারপরে তিনি কি করলেন, ওই রেলগাড়ির চেইন টানার জন্য চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না, অভিনয় করছেন। পাকিস্তানি আবার এটা দেখলো, দেখেই তিনি কি করলেন, যাই চেইনটা টান দিলেন, ট্রেন থেমে গেল। এবং বাঙালিকে বললেন, আবারও বললেন, বেশি করে রুটি খাও, গায়ে শক্তি হবে। এর কিছুক্ষণ পরেই রেল পুলিশ এসে তার পাকিস্তানির জরিমানা করলো 200 টাকা। তখন বাঙালি বলল, বেশি করে ভাত খাও, মাথায় বুদ্ধি হবে। দর্শক, আমাদের এবারের পরিবেশনা আমন্ত্রিত দর্শকদেরকে নিয়ে। দর্শক বন্ধুরা, আপনাদের যাদের আমন্ত্রণ পত্রের পিছনে স্মাইল শো শব্দটি লেখা আছে, আপনারা 4 জন প্লিজ মঞ্চে চলে আসুন। 4 জন খুব হ্যান্ডসাম দর্শককে আমরা পেয়েছি। বেশ কয়েকটি প্রশ্ন থাকবে, যদি পারেন তাহলে প্রশ্নের সংখ্যা আরো বাড়বে এবং আমরা এটা দেখি কত দূরে গিয়ে নিয়ে যেতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, একটা সাধারণ পার্থক্য বলতে হবে, পুকুর, নদী এবং সমুদ্রের মধ্যে একটা মৌলিক সাধারণ পার্থক্য আছে, সেটা কি? একটা সাধারণ পার্থক্য কি সেটা? সবটাই তো পানি আছে। আচ্ছা, সবটাতে একটা। নেক্সট, যে পুকুর আকারে ছোট বাট সাগর আকারে বড় না। আচ্ছা, সীমা নাই তার। আচ্ছা, সুলতান ভাইকে আমরা জিজ্ঞেস করবো না, আপনার কাছে অন্য প্রসঙ্গ, আপনার গান শুনবো আজকে। সমুদ্রের এক পাড় দেখা যায়, যে পাড়ে আমি অবস্থান করব, নদীর 2 পাড় দেখা যায় এবং পুকুরের 4 পাড় দেখা যায়। এটা হচ্ছে মূল পার্থক্য। একটি লাল রঙের পাত্র, বস্তু, ঠিক আছে, এবং বস্তুটি দেখতে অবিকল বালতির মতো। সেটা কি? একটি লাল রঙের পাত্র বা বস্তু, আমরা যাই বলি না কেন, দেখতে অবিকল একদম বালতির মতো। হ্যাঁ, বলো, তুমি বলো, অনুমান করে বলতে হবে একটা কিছু। হচ্ছে না। নেক্সট, পাচ্ছ না। বস্তুটি হচ্ছে লাল রঙের বালতি। বৃষ্টি কেন পড়ে? এটা আমি সবসময় জিজ্ঞেস করি, কিন্তু কেউই মনে রাখতে পারে না। বলো, বৃষ্টি কেন পড়ে? এটা তো ন্যাচারালি নিয়ম যেটা। তুমি বলো। মেঘ জমে বলে বৃষ্টি পড়ে। আচ্ছা, আকাশে মেঘ জমে বলে বৃষ্টি পড়ে। ঠিক আছে, এবার শিশির কেন পড়ে? শীতেলে। তুমি? শিশির অল টাইম পড়ে, বাট দিনে আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে সূর্যের আলো তো ওটা বিলীন হয়ে যায়। বাট শীতকালে সকালটা থাকে একটু, মানে আলো কম থাকে, সানলাইট, সেজন্য ওটা আমরা দেখতে পাই। আচ্ছা, তুমি? বৃষ্টি কেন পড়ে? আকাশে মেঘ, ও বলছে যে আকাশে মেঘ হলে বৃষ্টি পড়ে। শিশির কেন পড়ে? শিশিরের আগামীকাল পরীক্ষা, তাই শিশির পড়ে। সুলতান ভাই, আপনাকে আমরা পেয়েছি আজকে এখানে। আপনি বলেছেন যে আপনার 6টি চলচ্চিত্রে আপনি গান করেছেন এবং বেশ কিছু গানও আপনার হয়েছে। আপনার কোনো অ্যালবাম কি বেরিয়েছে? অ্যালবাম মোট 2টা বেরিয়েছে, একটা মিক্সড অ্যালবাম আর একটা কিশোর কুমারের গান, আমার কণ্ঠে গাওয়া, অবিকল ওনারই গান। জি, কিশোর কুমারের গাওয়া গান থেকে আপনার কণ্ঠে আমরা একটু গান শুনতে চাই। এখন আমাদের এখানে মিউজিশিয়ান আছে, আপনি কি পারবেন এখন করতে? অবশ্যই পারবো। ওকে। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। প্রিয় দর্শক, ফেসবুক বর্তমান সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম মাধ্যম। ফেসবুকের উদ্ভাবক মার্ক জ্যাকিবার্গের জন্ম 1984 সালের 14 মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্সে। নিজেকে সবসময় হ্যাকার বলে দাবি করেন মার্ক। ছোটবেলায় যখন ফিলিপস অ্যাডোটোর একাডেমিতে অধ্যয়ন করতেন, তখন ওই স্কুলে ফেসবুক নামে একটি ডিরেক্টরি বের হতো, যেখানে ছাত্রছাত্রীদের ছবি সম্বলিত ডাটা থাকত। তখন থেকেই মার্কের মাথায় উদ্ভাবনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আর সেই চিন্তার ফসল আজকের অতি পরিচিত ফেসবুক। 2002 সালে হার্ভার্ডে মার্ক তার ফেসবুক বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন এবং 2004 সালের 4 ফেব্রুয়ারি তার জনপ্রিয় এই সাইটটির আত্মপ্রকাশ ঘটে।
দর্শক বন্ধুরা, এই ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যের আদান প্রদান যেমন করতে পারি, তেমনি বিভিন্ন মজার মজার ভিডিও চিত্রও এই ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, সব কিছুরই বিকল্প রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিকল্প ভাবতে গেলে বা বিকল্প করতে গেলে বা বিকল্প উপায় অবলম্বন করতে গেলে বিপত্তিও ঘটতে পারে। কি মাল যে মাল চাই সে মাল পাই না, এটা ভালো হবে তো। আরে ভাই কি রে, কাস্টমার আইলো খালি হাতে হিরি গেল, ওটা নাকি কাস্টমার? আব্বা কাস্টমার সান মার্কা সোয়াবিন তেল চাইছে, আমাদের কাছে তো সান মার্কা সোয়াবিন তেল নাই। আরে সান মার্কা নাই, তালা মার্কা তো আসিল। হ্যাঁ, এই চলতে ব্যবসা চলতো না। শুন, যেটা চাইবো বিকল্পটা ধরা দিবি, কোনো অসুবিধা নাই। কাস্টমার যখন খালি হাতে হিরি না যায়, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি গরু গোস্ত কিনতাম গেলাম। ভাই টুথপেস্ট আছে ভালো? আচ্ছা ভাই, একটা গোসলের সাবান দেন। এই বেটা, এটা কি দিলি? ফাইজলামি করো, ফাইজলামি করো। আপনি হারলার মারেন দিলে রাখেন রাখেন, আর হলার মারিন না, কি সারে কইবেন তো? এটা কি আপনার ছেলে? আর হলা ছেলের কি ব্যবসা শিখাইছেন না বেয়াদবি শিখাইছেন? কিলা কি হইছে, হাতে কি করছে? ওর কাছ থেকে গোসলের সাবান চাইলে কাপড় কাছে সাবান ধরা দেয়, টুথপেস্ট চাইলে ও দাঁতের মাজন ধরা দেয়। দাঁতের মাজন বুঝেন? হ্যাঁ, এখন কি দাঁতের মাজনের যুগ আছে? দাঁত করছে করছে, ওরে বললাম ভাই রে ভালো দেখে একটা টয়লেট পেপার দাও। ও আমারে এই শিরিষ কাগজ ধরা দিয়া কয় আপাতত এটা দিয়া কাম চালায় আনেন। এবার বলেন আপনি পোলারা কি মারমু নাকি আদর করমু? কি রে, কথা যে হাসানি। আব্বা আপনি নিজে তো কই গেলেন একটা না থাকলে আরেকটা দিতে। আপনি কইছেন নিজে তো কই গেলেন আব্বা। আরে হিলাই বলে তুই টয়লেট পেপারের বদলে সিরিজ কাগজ ধরা দিবি? তোরা আমি সরেন, আজকে তোরাই মারি খেলাম, তোরাই যে মারি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে ইমেল করবেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে smileshow07@yahoo.com। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, এবং তার ভাষায় বলতে গেলে বলতে হয়, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। দর্শক বন্ধুরা, কোমলমতি শিশুদের জন্য একটি সুন্দর দেশ, একটি সুন্দর বিশ্ব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে অবশ্যই উপহার দিতে পারব। দর্শক বন্ধুরা, আসুন সবাই মিলে শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসি, শিশুদের অধিকার নিশ্চিত করি। এই আহ্বান রেখে আজকের মতো স্মাইল শো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। কিছু কথা, কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো।